গঙ্গাসাগর মেলার প্রাক মুহূর্তে আমি গঙ্গাসাগরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমার যা অভিজ্ঞতা হয়েছিল এবং কিভাবে আপনারা কলকাতা থেকে খুব সহজেই গঙ্গাসাগর মেলায় যেতে পারবেন, সেখানে গিয়ে আপনারা কি করবেন, কি করবেন না, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কলকাতা থেকে কিভাবে আপনারা গঙ্গাসাগর যাবেন, ওখানে যাওয়ার ভেসেল টাইম, লঞ্চ টাইম, এছাড়া আরও অনেক তথ্য নিয়ে আমি ভিডিওটি প্রস্তুত করতে চলেছি। এই ভিডিওটিতে যে সমস্ত স্থির এবং চলচ্চিত্র আপনারা দেখতে পাবেন তা সবই আমার নিজস্ব। প্রত্যেক বৎসর মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14ই জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত সাগর ব্লকে গঙ্গাসাগর নামক একটি স্থানে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা গঙ্গাসাগর মেলা নামে পরিচিত। শাস্ত্রে আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। একটা সময় ছিল যখন পরিবহন ব্যবস্থা একেবারেই ছিল না। সেই সময় কলকাতা থেকে গঙ্গাসাগরে আসতে একমাত্র ভরসা ছিল জলপথ। আর এই জলপথে কলকাতা থেকে গঙ্গাসাগরে আসতে প্রায় 1 মাস সময় লাগত। সেকালে বিভিন্ন সাহিত্যিকদের লেখা থেকে, বিশেষ করে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস থেকে গঙ্গাসাগর যাত্রার যে অভিজ্ঞতা পাওয়া যায় তা খুবই ভয়াবহ। সেই সময় পরিবারের কেউ গঙ্গাসাগর তীর্থে রওনা দিলে সেই ব্যক্তি কোনোদিন বাড়িতে ফিরবে কিনা সেই বিষয়ে সন্দেহ ছিল। তাই গঙ্গাসাগর ভ্রমণকারী ব্যক্তিকে সেকালে চোখের জলে বিদায় দেওয়া হতো। এছাড়া গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়ার রেয়াজ সেকালে আকছার ঘটত। ঠিক সেই সময় গঙ্গাসাগর মেলার কয়েক মাস আগে থেকে কলকাতায়, বিশেষ করে রানী রাসমণি ঘাট থেকে সেকালে প্রতি বৎসর বেশ কিছু নৌকা গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিত। সেই সময় সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিরাই কেবলমাত্র এই যাত্রায় অংশগ্রহণ করতে পারতেন, কারণ এই যাত্রা পথে প্রচুর খরচ হতো। একটা নির্দিষ্ট দিন সব নৌকা একই সঙ্গে একই ঘাট থেকে গঙ্গার অভিমুখে যাত্রা করত। তারা যাত্রাপথে বিভিন্ন ঘাট থেকে যাত্রীদের তুলে নিত। এই সংঘবদ্ধ হয়ে চলার অন্যতম কারণ হলো সেই সময় নদীপথে পর্তুগিজ, হারমাদ এবং মগ জলদস্যুরা সেই সমস্ত নিরীহ তীর্থযাত্রীদের নৌকা লুটপাট করত। তাই তারা সর্বদা দলবদ্ধভাবে যাতায়াত করত। তাছাড়া সেই সময় নদীপথের প্রতি পদে ছিল বিপদ। কিন্তু বহু নৌকা একসঙ্গে ছাড়লেও সব নৌকা শেষ পর্যন্ত তীর্থক্ষেত্রে পৌঁছাতে পারত না, বা শেষ পর্যন্ত সব নৌকা তীর্থক্ষেত্রে পৌঁছালেও সব মানুষ সেখানে পৌঁছাতে পারত না। যাই হোক না কেন, এর পরবর্তীকালে বিজ্ঞানের হাত ধরে পরিবহন ব্যবস্থার প্রচুর উন্নতি ঘটেছে। 30 দিনের পথ এখন 30 মিনিটে পাড়ি দেওয়া যায়। এখন তো কলকাতা থেকে গঙ্গাসাগরের পথ হাতের তালুর মতোই সহজ। আপনারা চাইলে কলকাতা থেকে গঙ্গাসাগরে গিয়ে সেই দিনেই স্নান পুজো সেরে আবার নিশ্চিন্তে কলকাতাতে ফিরতে পারবেন। বর্তমানে কলকাতা থেকে গঙ্গাসাগর 3 ভাবে যাওয়া সম্ভব: জলপথ, স্থলপথ এবং আকাশপথ। যদিও এই বছর এখনো পর্যন্ত হেলিকপ্টার সার্ভিসের কোনো খবর পাওয়া যায়নি। কলকাতা থেকে জলপথে বাবুঘাট থেকে বেশ কিছু লঞ্চ গঙ্গাসাগর পর্যন্ত যাতায়াত করে। দর্শক বন্ধুরা, আপনাদের পকেটে যদি বেশি রেস্ট থাকে তাহলে আপনারা বাবুঘাট থেকে স্পেশাল ক্রুজ শিপে গঙ্গাসাগর যেতে পারবেন। এই প্রমোত্তরীতে 2 ধরনের টিকিট পাওয়া যায়। এর সামনের দিকে টিকিটের মূল্য হলো 1500 টাকা এবং এই প্রমোত্তরীর পেছনের দিকে টিকিটের মূল্য হলো 1300 টাকা। এই প্রমোত্তরীটি সকাল 7টায় বাবুঘাট থেকে ছেড়ে সকাল 10টায় গঙ্গাসাগরের কচুবেড়িয়া 1 নম্বর ঘাটে পৌঁছায়। আর আপনারা যারা এই প্রমোত্তরীর ভাড়ার অর্ধেকেরও কম খরচে কলকাতা থেকে গঙ্গাসাগরে খুব সফলভাবে বেরিয়ে আসতে চান, তাদের জন্য সবথেকে সহজ পথ হচ্ছে রেলপথ। আপনারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ কিংবা নামখানা স্টেশনে নেমে খুব সহজেই গঙ্গাসাগরে পৌঁছাতে পারবেন। শিয়ালদা থেকে কাকদ্বীপ আর নামখানার ভাড়া যথাক্রমে 20 এবং 25 টাকা। আপনারা যদি কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগরে যেতে চান তাহলে আমার সঙ্গে যোগ দিন। আমি এখন কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছি। এইবার আমরা টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। এইটি কাকদ্বীপ টোটো স্ট্যান্ড।
আর আপনারা এখান থেকেই টোটো পেয়ে যাবেন। কাকদ্বীপ স্টেশনের নিচ থেকে ব্যাটারি চালিত টোটো চেপে সোজা চলুন লর্ড নম্বর 8 ভেসেলঘাট। কাকদ্বীপ স্টেশন থেকে লর্ড নম্বর 8 যেতে টোটো ভাড়া হলো মাথাপিছু 20 টাকা। আমরা টোটো চেপে লর্ড নম্বর 8 ভেসেলঘাটের দিকে চলেছি। আর রাস্তার দুপাশেই সাগরমেলা, সাধু সন্ন্যাসী এবং দর্শনার্থীদের থাকার জন্য প্রচুর ছইয়ের ঘর হচ্ছে, আপনারা সেটা দেখে নিন। আমরা এখন লর্ড নম্বর 8 টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এইটা হলো ভেসেলের টিকিট কাউন্টার। এইখান থেকে ভেসেলের টিকিট কেটে ভেসেলে চড়তে হয়। টিকিট কাটার পর এই পথ দিয়েই ভেসেলের দিকে এগিয়ে যেতে হবে। এই পথের দুপাশে সুন্দরী গাছের জঙ্গল। এখান থেকে পারাপারের জন্য মাথাপিছু খরচ 8 টাকা। আমি ভেসেলে উঠতে যাচ্ছি। খুব সুন্দর এই পথ ধরে আমরা ভেসেলে ওঠা জেটিতে পাড়ি দেব। আর কিছুক্ষণের মধ্যেই আমি ভেসেলে উঠে পড়ব। আপনারা আমার সঙ্গে চলুন। লর্ড নম্বর 8 বা হার্ডউড পয়েন্ট থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য যে ভেসেল আছে, এই ভেসেলগুলি প্রত্যেক দিন নির্দিষ্ট সময় চলে না। জোয়ার ভাটার উপর ভিত্তি করে এই টাইম টেবিল পরিবর্তন হয়। তবে গঙ্গাসাগর মেলার সময় প্রায় 15 মিনিট অন্তর এই জলযান চলাচল করে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপ ডাউনলোড করুন এবং ওখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তবে এই অ্যাপটির একটি বড় সমস্যা হলো এই অ্যাপে প্রচুর বিজ্ঞাপন দেয়। আমি নিচে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা পারলে ওই লিঙ্ক থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এখন আমরা ভেসেলের উপর উঠে পড়েছি আর আমি চেষ্টা করছি এই ভেসেলের সামনের দিকে এগিয়ে যাওয়ার। এপার থেকে ওপারে পৌঁছাতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগে, যেটা জোয়ার ভাটার উপর বা স্রোতের উপর নির্ভর করে। এখন যেহেতু জোয়ার আর জলটাও প্রায় স্থির, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাই হোক, আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। ক্রমশ তীর থেকে আমরা দূরের দিকে সরে যাচ্ছি। একটা সময় এই দিকের তীরের কোনো কিছুই আর আমরা দেখতে পাবো না। এই জলপথে যেতে যেতে নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত কিভাবে যাবেন তা বলছি। নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর লঞ্চ ঘাট থেকে গঙ্গাসাগরের বেনুবন পর্যন্ত লঞ্চ চলাচল করে। এখানে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় লঞ্চ চলাচল করে, কারণ এদিকে সমুদ্রের নাব্যতা অনেকটাই বেশি। নামখানা থেকে বেনুবন পর্যন্ত যে লঞ্চ চলাচল করে তার জন্য মাথাপিছু ভাড়া 25 টাকা থেকে 40 টাকা, যেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। এইখান থেকে গঙ্গাসাগর যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। এই পথে যাওয়ার বেশ কিছু সুবিধা আছে। তা হলো, এই নামখানা থেকে বেনুবন পর্যন্ত যাওয়ার জন্য জোয়ারের অপেক্ষা করতে হয় না। লঞ্চ সঠিক টাইমেই প্রায় চলাচল করে, তবে প্যাসেঞ্জার হয়ে গেলে এই সমস্ত লঞ্চ আগে ছেড়ে দেয়। গঙ্গাসাগরের বেনুবন লঞ্চ ঘাট থেকে কপিলমুনির মন্দির পর্যন্ত ব্যাটারি চালিত টোটোয় মাথাপিছু ভাড়া হলো 80 থেকে 100 টাকা। তবে এই পথে যাওয়ার বেশ কিছু অসুবিধা আছে। তা হলো, ভেসেলে যাওয়া যতটা নিরাপদ, লঞ্চে ততটা নিরাপদ নয় বলে আমার মনে হয়। এটা একেবারেই আমার কথা। এছাড়া হাতানিয়া দোয়ানিয়া নদী যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেই স্থানটি খুবই উত্তাল।
এখানে একবার কোনো দুর্ঘটনা ঘটলেই সোজা স্বর্গপ্রাপ্তি। তাছাড়া তুলনামূলকভাবে এই পথে অনেকটাই বেশি সময় লাগে। এছাড়া এই পথে যাতায়াতের খরচ অনেকটাই বেশি। তাই আমি আপনাদেরকে কাকদ্বীপ লর্ড নম্বর 8 থেকে ভেসেল চেপে কচুবেড়িয়া পর্যন্ত গিয়ে ওইখান থেকে সড়ক পথে গঙ্গাসাগরে যাওয়ার অনুরোধ করব। আপনি যদি শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে গঙ্গাসাগরে যান তাহলে আপনার যা খরচ হবে সবকিছু মিলিয়ে তা হলো মোট 109 টাকা। আর আপনি যদি শিয়ালদা থেকে নামখানা হয়ে গঙ্গাসাগর যান তাহলে আপনার যা খরচ হবে তা হলো মোট 140 টাকা। অর্থাৎ এক্ষেত্রে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে যাওয়া একটু কম খরচে বলে আমার মনে হয়। অনেক কথা হলো, তো এইবারে সামনে কচুবেড়িয়া জেটি ঘাট দেখা যাচ্ছে। এইবার আপনারা পৌঁছে যাবেন, অর্থাৎ আপনারা আমার সঙ্গে পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া গঙ্গাসাগরের একেবারেই শেষ প্রান্তে উত্তর দিকে অবস্থিত একটি স্থান, যেটির সঙ্গে জলপথে খুব কাছে যোগাযোগের স্থান হলো কাকদ্বীপ। কিভাবে একটি জেটি ঘাটে ভেসেল বাঁধে আমি তার পুরোটি রেকর্ড করেছি, এই পুরোটাই আপনাদেরকে দেখাতে চাই। এইবার ধীরে ধীরে প্রায় সকলের শেষে আমরা ঘাটে নেমে গেলাম। আমরা ঘাটে নেমে পড়েছি। এই জেটি ঘাটে এই সময় প্রচুর ভেসেল বাঁধা আছে এবং তার সঙ্গে বেশ কিছু লঞ্চও বাঁধা আছে। এইবারে চলুন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। তার আগে আমি ডাঙ্গা থেকে এই যে জেটি ঘাটের সৌন্দর্য কতটা সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তারপরেই আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। এই যে স্ট্যান্ডটি দেখছেন এইটি কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে যাবার বাস স্ট্যান্ড। এখান থেকে প্রচুর বাস, মিনি বাস, বিভিন্ন প্রকার 4 চাকার ছোট গাড়ি, এছাড়া সিএনজি চালিত অটো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এইখান থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম পর্যন্ত প্রায় 32 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর গাড়ি ভাড়া মোটামুটি 50 টাকার মধ্যেই, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমি অটোতে চেপে বসলাম, ভাড়া 45 টাকা। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। সামনেই এখানকার সব থেকে বড় উৎসব, তাই রাস্তাঘাটও সেজে উঠেছে। রাস্তার দুই পাশে যেদিকেই তাকাবেন চারদিকেই সবুজের সমারোহ দেখতে পাবেন। যেহেতু এটা হলো গঙ্গাসাগর, এই পথ শেষ হতে এখনো অনেকটাই বাকি। আমি জানি আমার এই পরিশ্রম বৃথা, কারণ আপনারা কেউ পুরো ভিডিওটি দেখবেন না। যারা এই পর্যন্ত দেখবেন তারা অন্তত আমাকে একবার জানাবেন যে আপনারা এইটি দেখেছেন, এবং যারা এই পর্যন্ত দেখবেন তাদেরকে বলে রাখি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এইবার মূল কথায় আসা যাক। প্রকৃতপক্ষে আপনারা যদি গঙ্গাসাগরের শোভা পুরোপুরি উপভোগ করতে চান তাহলে গঙ্গাসাগরে 1 রাত আপনাকে থাকতেই হবে, কারণ রাতের মোহময়ী সমুদ্র এবং মন্দিরের রূপ একেবারেই আলাদা, যা আপনাকে আনন্দ দেবেই। আর এক্ষেত্রে আমার পছন্দ পূর্ণিমার রাত, যদিও আজ আমার এখানে থাকা হবে না। আপনারা যদি 1-2 রাত এখানে কাটাতে চান
তাহলে গঙ্গাসাগরে থাকার প্রচুর জায়গা আছে এবং থাকার ঘরও মোটামুটি সস্তাতেই পেয়ে যাবেন। এসবের মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা হলো ভারত সেবাশ্রম সংঘ। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের সুবিশাল একটি বিল্ডিং রয়েছে। ওখানে আপনারা সর্বনিম্ন 300 টাকা থেকে ঘর পেয়ে যাবেন। একটা ঘরে 4 জনের থাকা চলে। 300 টাকার ঘরগুলিতে অ্যাটাচড টয়লেট নেই, কিন্তু 600 টাকার ঘরগুলিতে টয়লেট, বাথরুম সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এছাড়া কপিলমুনি মন্দিরের একেবারেই ডান দিকে মন্দির ট্রাস্টের বেশ কিছু ঘর রয়েছে, যেগুলির ভাড়া খুবই কম। এছাড়া মন্দিরের খুব কাছাকাছি পশ্চিমবঙ্গ সরকারের আবাসন রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। তবে আমি শুনলাম এখানে থাকার জন্য বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। যাই হোক, অটোতে চলতে চলতে আমরা প্রায় অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। মেলার জন্য যানজটের কথা মাথায় রেখে মূল বাস স্ট্যান্ডের কিছুটা আগেই অটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এরপর আমরা এখান থেকে টোটো চেপে মূল মন্দিরের দিকে যাব। সত্যি বলছি, এখানে রাস্তার দৃশ্য একেবারেই অসাধারণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব বলে আশা করি। আমরা এখন টোটো চেপে চলেছি। টোটো চেপে যাওয়ার পথের দুধারে খুব সুন্দর দৃশ্য। যাই হোক, আমরা এখন টোটো চেপে চলেছি। যেতে যেতে রাস্তার বাম দিকে এক সুন্দর দৃশ্য দেখে আমি টোটো দাদাকে টোটো থামাতে বললাম। পথে যেতে যেতে রাস্তার বাম দিকে এক সুন্দর দৃশ্য দেখে আমি টোটো চালককে টোটো থামাতে বললাম এবং টোটো থেকে নেমে পড়লাম। আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য। রথে চড়া ওই স্ট্যাচুটি দেখে আমার মনে পড়ে গেল সগর রাজার নাতি তথা ভগীরথের পিতামহের কথা, যিনি তার পিতামহের নির্দেশে সোনার রথে চড়ে তার 60,000 কাকা তথা সগর রাজার 60,000 সন্তানকে খুঁজতে বের হয়েছিলেন। তার নাম হলো অংশুমান, যিনি ছিলেন সগর রাজার জ্যেষ্ঠ পুত্র অসামঞ্জের একমাত্র পুত্র, এবং অংশুমান ছিলেন রাজা দিলীপের পিতা, আর রাজা দিলীপ ছিলেন ভগীরথের পিতা, যে ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন। যদিও এখানে এই বিষয়ে লিখিত নেই, এটি আমার অনুমান, আর এইটি দেখে আমার এই কথাটি মনে পড়ল। চলুন আবার ফিরে যাই টোটো স্ট্যান্ডে। চলুন আবার ফিরে যাই টোটোতে। এই টোটোতে করেই আমরা কপিলমুনির মন্দিরে চলে যাব। এই টোটো ভাড়া পড়বে 10 টাকা। আপনারা এই টোটোয় চাইলে কপিলমুনির মন্দিরেও নামতে পারেন, অথবা এদেরকে বললে এরা একদম সি বিচে নামিয়ে দেবে, ভাড়া একই। যদিও আমরা একেবারে অনেকটা দূর থেকে উঠেছি, তাই আমাদের ভাড়া হলো 20 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে গেলে আপনাদের মাথাপিছু 10 টাকা করে ভাড়া পড়বে। কিছুক্ষণ চলার পর আমি আমার বহু কাঙ্ক্ষিত কপিলমুনি মন্দিরের চূড়া দেখতে পেলাম। এইবারে আমি গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নেমে প্রথমেই আপনাদেরকে মন্দির দর্শন করাবো। আমি গাড়ি থেকে নেমে পড়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কপিলমুনির মন্দির, যেটি দেখার জন্য মূলত এত দূর ছুটে আসা। মূল মন্দিরটি কবে নির্মাণ হয়েছিল সেই বিষয়ে নানা মত আছে। পাল রাজা দেবপালের ইতিহাস পড়লে জানা যায় যে তিনিও একসময় কপিলমুনির আশ্রমে এসেছিলেন। এখানে তিনি পূজা পাঠ করেছিলেন। বাংলার বিশিষ্ট লেখক যোগেশচন্দ্র রায় তাঁর রচিত পূজা পার্বণ গ্রন্থে বলেছেন, 2741 খ্রিস্টপূর্বাব্দে এখানে একটি আশ্রম ছিল, যেটি হলো কপিলমুনির আশ্রম। তবে সেই আশ্রমটি আর নেই। সেই সময়কার কপিলমুনির মূল আশ্রম সহ মন্দিরটি গঙ্গার অতল গভীরে নিমজ্জমান। বর্তমানে আমরা যে মন্দিরটি দর্শন করি তা এর বহু পরে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখে নিন গঙ্গাসাগর কপিলমুনির মন্দির। এই যে মূর্তিটি আপনারা দেখছেন, এটি প্রায় জায়গায় দেখা যায়, তো আজকের আপনাদেরকে সরাসরি এই মূর্তিটি দেখাবো। এটি হলো মহাদেবের মূর্তি।
আর এর পেছনে যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো ডালা ঘর। ভক্তরা এইখান থেকে পূজার উপকরণ কিনে ভগবানকে নিবেদন করতে পারেন। আমি যে দোকানের সামনে আছি এটি হলো 10 নম্বর দোকান। এখানে সর্বনিম্ন 25 টাকা থেকে বিভিন্ন মূল্যের ডালা পাওয়া যায়। আমি যে ডালাটি নিয়েছি ওটির মূল্য হলো 50 টাকা। দেখছেন দোকানদার কত সুন্দর করে ডালাটি সাজিয়ে দিচ্ছে। আপনারা এই দোকান থেকে ডালা কিনতে পারেন। এইবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তগণ নিজ নিজ পূজা দিচ্ছেন। আমিও পূজা দিয়েছিলাম, কিন্তু সেটি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এর ভেতরে ক্যামেরা এলাও নেই। অবশ্য বাইরে থেকে ছবি তোলা যায়, তাতে কোনো আপত্তি নেই। এইবার মূল মন্দিরের উপর থেকে আমি পুরো গঙ্গাসাগর চত্বরটি দেখানোর চেষ্টা করছি। এইবার আপনারা গঙ্গাসাগর সাধুদের দু একজনকে এক ঝলক দেখে নিন। চলুন এইবার আমরা সমুদ্রের তীরে যাব। এই হলো গঙ্গাসাগর সঙ্গম। এখানে দেবী গঙ্গা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বহু পুণ্যার্থী এখানে স্নান করা শুরু করে দিয়েছেন। বছরে প্রায় সবসময় এখানে পুণ্যার্থীরা আসেন এবং তারা এই পবিত্র গঙ্গার জলে স্নান করে নিজেদের পাপ মুক্ত এবং রোগমুক্ত করেন। এইবারে আমি সমুদ্রের তীর থেকে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রসঙ্গে আপনাদেরকে কিছু ভিডিও দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে বহু ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে এবং সমুদ্রের তীরে চারিদিকে সাজো সাজো রব। আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সমুদ্রের ঠিক তীরটি কত সুন্দর করে সাজানো হয়েছে। রাত্রে অবশ্য এই পরিবেশটি একেবারেই বদলে যাবে, তখন লাইটের আলোয় এই সমুদ্রের তীরটিকে আরও মোহময়ী লাগবে। এইবার পেটের ডাকে সাড়া দিতে হবে, অর্থাৎ আমার খুবই খিদে পেয়েছে। ঠিক এই সময়ে একটি খুবই প্রয়োজনীয় বিষয় আপনাদেরকে জানাবো, যা হলো একটা সময় গঙ্গাসাগরে গেলে খাবার নিয়ে খুব চিন্তায় থাকতে হতো। অস্থায়ী হোটেলগুলিতে খাবারের মান একেবারেই জঘন্য। কিন্তু এইবারে গিয়ে দেখলাম মন্দিরের ঠিক ডান দিকেই পশ্চিমবঙ্গ সরকারের একটি ফুড কোর্ট নির্মাণ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি ফুড কোর্ট নির্মিত হয়েছে, কিন্তু এটি একেবারেই সরকারি নয়। এই ফুড কোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে একটি নির্দিষ্ট সময় অন্তর নিলামের আয়োজন করা হয়। এখানে যে সর্বোচ্চ মূল্য ধার্য করে তাকেই নির্দিষ্ট সময়ের জন্য এই ঘরটি লিজ দেওয়া হয়। এখানে আপনারা আমিষ এবং নিরামিষ দুই প্রকার থালি পাবেন। মূলত নিরামিষ থালি শুরু হয় 60 টাকা থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে মধ্যাহ্ন ভোজনে কেবলমাত্র ভাত পাওয়া যায়। আমরা 60 টাকার নিরামিষ থালি আহার করেছিলাম। আমি আমাদের আহারের একটু বর্ণনা করছি। আসল শালপাতার থালায় আমরা যা পেয়েছিলাম তা হলো লবণ, কাঁচা লঙ্কা, পাতিলেবু, সাদা ভাত, পাঁচমিশালি তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট এবং শেষ পাতে ছিল চাটনি। এইটি হচ্ছে সাধারণ খাবার। এর মূল্য 60 টাকা। এর সঙ্গে যদি আপনারা মাছ নেন তাহলে বিভিন্ন মাছের বিভিন্ন পদের বিভিন্ন দাম। রুই মাছের ক্ষেত্রে দাম পড়বে অতিরিক্ত 30 টাকা, কাতলা মাছের ক্ষেত্রে দাম পড়বে অতিরিক্ত 50 টাকা। এছাড়া পাবদা, পার্সে, চিংড়ি সহ বিভিন্ন মাছের বিভিন্ন পদ রয়েছে। 60 টাকায় আমরা পেট ভরে খেয়েছিলাম। এখানে অতিরিক্ত ভাতের জন্য অতিরিক্ত মূল্য লাগে না। এখানকার পরিবেশটাও খুবই ছিমছাম। তবে এখানে একটি সমস্যা দেখলাম, যা হলো এরা হাত দিয়ে পরিবেশন করছে। অর্থাৎ এরা সরাসরি বেশ কিছু তরকারি হাত দিয়েই কাটাচ্ছে, যার জন্য এরা চামচ ব্যবহার করছেন না। তা সত্ত্বেও অন্যান্য হোটেল এবং মিষ্টি দোকানের থেকে এখানকার একটি সুবিধা আছে, যা হলো এরা যে হাতে টাকা নেয় সেই হাতে পরিবেশন করে না।
কারণ এদের ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিতে হয়। তাছাড়া এখানে উপযুক্ত পরিমাণে স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা গঙ্গাসাগরে আসবেন তারা এখানে খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না। এইবার আমি আপনাদেরকে এই বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রসঙ্গে বেশ কিছু তথ্য জানাবো। প্রথমেই আমি বলে রাখি, বর্তমান করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আজরে পড়তে চলেছে বাংলার বুকে। বর্তমানে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আজরে পড়তে চলেছে এই বাংলার বুকে, এবং তার মধ্যে অমিক্রনের কালো ছায়া থাবা বসাচ্ছে বাংলার বুকে। সেই জন্য এই বৎসর গঙ্গাসাগর মেলায় বেশ কিছু ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হয়েছে, যেগুলি একেবারেই স্পেশাল ব্যবস্থা। প্রথমত, যাদের মাস্ক নেই তারা ভেসেলে উঠতে পারবেন না। ভেসেলে ফাঁকি দিয়েও সাগরদ্বীপে পৌঁছালে মাস্ক ছাড়া কোনো মতেই কোনো যাত্রীকে কোনো গাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। এইবারে আসি গঙ্গাসাগর চত্বরে। এখানেও স্বাস্থ্যবিধির খুবই কড়াকড়ি। প্রচুর স্বেচ্ছাসেবক মাস্ক হাতে দাঁড়িয়ে রয়েছে। যদি কারো মাস্ক ছিঁড়ে যায় বা যদি কারো মাস্ক না থাকে, তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। প্রকৃতপক্ষে এই মন্দিরে পৌঁছানো পর্যন্ত কারো মুখে মাস্ক না থাকাটাই অসম্ভব। কপিলমুনির মন্দিরে মাস্ক ছাড়া প্রবেশের কোনো কথাই নেই। সমুদ্রের তীরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে। এছাড়া বিভিন্ন ডালার দোকানগুলিতে দেখলাম সেখানে পর্যাপ্ত পরিমাণ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজেশন রয়েছে। ওনারা প্রত্যেককে দেওয়ার আগে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজেশনে হাত পরিষ্কার করে নিচ্ছিলেন। অবশ্য আমি গিয়েছিলাম এই মেলার মাত্র কয়েকদিন আগে, তখনও খুব একটা ভিড় চোখে পড়েনি। যখন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হবে, অর্থাৎ মকর সংক্রান্তির ঠিক সময়, সেই সময়টা কি হয় তা দেখা সব থেকে জরুরি। যাই হোক, এদিকে দেখলাম মেলার জন্য অসংখ্য কুঁড়ে ঘর নির্মাণ করা হচ্ছে, যেগুলি কঞ্চি দিয়ে ঘেরা এবং ছই দিয়ে ছাওয়া। পুরো মন্দির চত্বর জুড়ে বিভিন্ন প্লটে ভাগ করা হয়েছে। বিভিন্ন এরিয়ায় প্রচুর পরিমাণে ঘর নির্মাণ হচ্ছে। প্রচুর শ্রমিক দিনরাত কাজ করছেন। এখানে বেশ কিছু পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে, যেখান থেকে পুরো গঙ্গাসাগর মেলার উপর চোখ রাখা যাবে। পানীয় জলের কাজ প্রায় শেষের দিকে। অসংখ্য টয়লেট নির্মাণ করা হয়েছে, এখনো হচ্ছে। মহিলাদের জন্য কাপড় ছাড়ার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে স্নানের পর কাপড় ছাড়ার জন্য বিশেষ গাড়ির বন্দোবস্ত করা হয়েছে, যেগুলি সমুদ্রের তীরে এবং কপিলমুনি মন্দিরের কাছাকাছি রয়েছে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে জলের ট্রাঙ্ক এসেছে, যেগুলি প্রতিস্থাপিত হবে। পুরো গঙ্গাসাগর মেলা জুড়ে ইলেকট্রিক্যাল লাইন পাতা হচ্ছে। গঙ্গাসাগরের বাস ট্রেনটিকে ঢেলে সাজানো হয়েছে। অর্থাৎ এক কথা, এখানে কোনো কিছুর খামতি চোখে পড়ল না। এইবার শুধু ভক্তগণের গঙ্গাসাগরে আগমনের পালা। এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই আশা করি। এছাড়া যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে এই রকম আরো ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।